আজকের ক্লাসটি আমার প্রিয় সকল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য। তো তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে টেস্ট পেপার পড়া শুরু করে দিয়েছো, নিশ্চয়ই তোমরা অনেকে আগের আমার প্রথম ভিডিওটা দেখেছো। তো তোমরা অনেকটাই ইতিমধ্যে রেডি হয়ে গেছো মাধ্যমিক পরীক্ষার জন্য, তোমাদের হাতে টেস্ট পেপার চলে এসেছে। তো তার জন্য আমি তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম যে অবশ্যই তোমাদের কিন্তু প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক একবার নলেজগুলো একবার ঝালিয়ে নেওয়া দরকার, এবং সেটা বেসিক কনসেপ্টটা কিন্তু একবার কিন্তু ভালো করে কিন্তু ক্লিয়ার রাখাটা কিন্তু খুব দরকার। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু খুব সহজে মানে সব ধারণা যদি ভালো করে থাকে তাহলে সেই টপিকের উপরে কোনো অঙ্ক করতে তোমার কিন্তু কোনো ভয় লাগবে না। ঠিক আছে, তো চলো আজকে আমরা আগের দিনে আমরা দেখেছিলাম যে ফার্স্ট টপিক ছিল সেটা আমাদের দ্বিঘাত সমীকরণ ছিল, 41 দ্বিঘাত সমীকরণ। তোমরা যারা দেখোনি এখনো দেখে নেবে। আর এই ক্লাসটি মাধ্যমিক ক্যান্ডিডেট প্রত্যেকের জন্য অবশ্যই। আর তোমরা যারা ক্লাস 9 থেকে যারা ক্লাস 10-এ উঠছো তোমরাও চাইলে এই ক্লাসটা দেখতে পারো। অবশ্যই এটা বেসিক একটা কনসেপ্ট ক্লাস। ঠিক আছে, আশা করছি তোমাদের ভালো করে কাজে লাগবে। তো চলো দেখে নেবো আজকের ক্লাসে। তো সরল সুদ কষা আজকের টপিক নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো সরল সুদ কষা সম্পর্কে আমাদের যেই জিনিসগুলো আমাদের প্রথমত জানা দরকার সেইগুলো আমরা এখানে দেখে নেবো। ঠিক আছে, দেখো সরল সুদ কষাতে আমাদের কতগুলো জিনিস থাকে, কি কি থাকে না, আমাদের একটা সেই যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে একটা আই, একটা পি, একটা আর এবং আরেকটা টি। ঠিক আছে, তো একদম গোড়া থেকে জিনিসটা বোঝাচ্ছি, মানে এই ধারণাগুলো একটু টুকটাক দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা কিভাবে কি করবে সেগুলো আমি তোমাদের বলে দেবো। তো দেখো এখানে আমাদের যে সরল সুদ কষা চ্যাপ্টারে আমাদের মূলত কয়েকটা জিনিস আছে। সেটা হচ্ছে একটা জিনিস হচ্ছে আসল। তোমরা যদি বইটা ভালো করে ফলো করো তাহলে তোমরা সেখানে দেখতে পাবে একটা হচ্ছে আসল, আর একটা কি দেখো এই যে পিটা হচ্ছে আসল। ঠিক আছে, আটটা কি, আটটা হচ্ছে সুদের হার। সুদের হার এটা কিন্তু বার্ষিক সুদের হার, অবশ্যই বার্ষিক সুদের হার, সেটাকে কোনো একটা R%। ঠিক আছে, এবং এইটা হচ্ছে কি সময়, কত যে নির্দিষ্ট সময়ের জন্য তোমার টাকাটা রাখা হবে সেইটা হচ্ছে সময়। ঠিক আছে, এবং এই আয়টা হচ্ছে এইখানে মোট সুদ। কি বলা হচ্ছে এখানে হচ্ছে বলা হচ্ছে মোট সুদ, বা এটাকে হচ্ছে ইন্টারেস্ট। এখন মানে এই যে তোমার হচ্ছে যে পরিমাণ তুমি আসল বা নগদ, মানে তুমি ব্যাংকে যত টাকা তুমি রাখছো সেটাকে বলা হয় যে আসল বা হচ্ছে নগদ, এবং যে রেট অফ ইন্টারেস্ট মানে যে ইন্টারেস্টে তোমাকে মানে সুদ দেবে সেইটা হচ্ছে বার্ষিক সুদের হার R%, এবং সময়টা হচ্ছে কি টি। তাহলে আমাদের যে এক বছর যদি আমরা যদি এখানে যদি আমরা 100 টাকা যদি আমরা রাখি, 100 টাকা রাখার পর যদি এক বছর পর যদি 10% হারে যদি সুদ দেয়, তাহলে দেখো 100 টাকা 10% মানে 10 টাকা হবে। তাহলে তুমি এক বছর পর যদি ব্যাংকে যাও তাহলে তুমি কত টাকা পাবে না, 100 যুক্ত 10 মানে মোট তুমি পাবে 110 টাকা। তাহলে এই যে অতিরিক্ত এখানে 10 টাকাটা দিল এইটা হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে আমরা প্রথমত এই আসল, সুদের হার, সময় এবং মোট সুদ এই ব্যাপারগুলো আমি বললাম, তোমাদেরকে বুঝতে পেরেছো। এবার এদের মধ্যে একটা খুব সুন্দর একটা রিলেশন আছে, সেটা হচ্ছে কি আই সমান PRT ডিভাইডেড বাই 100। ঠিক আছে, আই সমান PRT ডিভাইডেড বাই 100। এখান থেকে তোমরা কি করতে পারো, এইগুলোকে তোমরা ঘুরিয়ে ফিরেও করতে পারো। তো এখান থেকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখান থেকে আমরা আরো একটা জিনিস বলতে পারি, P সমান হয়ে যাবে 100 গুণিত I ডিভাইডেড বাই RT। ঠিক আছে, P পেলাম, এবং আমরা যদি R যদি জানতে চাই তাহলে R সমান হয়ে যাবে দেখো 100 গুণ চিহ্ন দিয়ে I ডিভাইডেড বাই PT, এবং যদি আমরা T পেতে চাই তাহলে আমরা পাবো 100 গুণ চিহ্ন দিয়ে I ডিভাইডেড বাই PR। ঠিক আছে, এবার আমাদেরকে এখানে যে জিনিসগুলো জানতে হবে সেটা কি, আমাদের ছোট কোশ্চেনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে I এর সাথে পার্টিকুলার ভাবে এই P আর T এর সম্পর্ক কি। আমরা দেখতে পাচ্ছি এখানে P আর T এরা যেহেতু একসাথে আছে, এরা একই ঘরের মধ্যে আছে, তাহলে এদের প্রত্যেকের মধ্যে কিন্তু মনোমালিন্য আছে। তো এই জন্য আমরা এটাকে আমরা মানে মনে রাখার জন্য ব্যবহার করব। তো তাহলে এখানে যে P এবং R যদি আমাদেরকে জানতে চাই যে P আর এর সাথে কি সম্পর্কে আছে, তো P কিন্তু আর এর সাথে কিন্তু যেহেতু এরা একই সাথে থাকে, একই ঘরে আছে, তাহলে P কিন্তু আর এর সাথে কিন্তু ব্যস্ত সম্পর্কে আছে। কারণ যদি সুদের হারটা যদি বৃদ্ধি পায় তাহলে তোমাকে আসল কম রাখতে হবে সমপরিমাণ সুদ পেতে গেলে। আর যদি তোমাকে এবারে যদি আমরা যদি P এর সাথে যদি আমরা T এর দেখি তাহলেও কিন্তু এরা কিন্তু কি সম্পর্কে আছে না, ব্যস্ত সম্পর্কেই আছে। ঠিক আছে, P এর সাথে R হলো, P এর সাথে T হলো, এবং এরপর যদি R এর সাথেও যদি আমরা দেখি R প্যারেজার কিন্তু 1/T, মানে R এর সাথেও কিন্তু T এর কিন্তু ব্যস্ত সম্পর্কই আছে। কারণ যদি বেশি সময়ের জন্য রাখি টাকাটা, যদি একই একটা নির্দিষ্ট পরিমাণ যদি সুদ পেতে চাই তাহলে কিন্তু আমাকে ইন্টারেস্টটা কম দিলেও চলবে। মানে ধরো এখানে আমি 100 টাকাটা রাখলাম, 100 টাকা রাখার জন্য 100 টাকা যদি আমি 20 বছরের পরে রাখি, মানে 20 বছরের জন্য রাখি, আমাকে যদি 200 টাকা হতে মানে আমি যদি আরো 100 টাকা যদি ইন্টারেস্ট পেতে চাই
তাহলে যদি আমাকে 20 বছর রাখতে হয় 6% ইন্টারেস্টে, ঠিক আছে, তো আমি যদি সময়টা 20 বছরের জায়গায় আমি যদি 40 বছর করে দিই, তাহলে দেখো রেট অফ পার্সেন্টেজটা 6% থেকে কম দিলেও হবে, মানে ধরো 3% দিলেও কিন্তু আমার কিন্তু এই 100 টাকা কিন্তু সুদটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে কি আর হচ্ছে টি এর সাথে ব্যস্ত সম্পর্ক, পি হচ্ছে টি এর সাথে ব্যস্ত সম্পর্ক। তো তোমরা মনে রাখবে যেটা এখান থেকে যে প্রশ্নগুলো আছে যে আসলের সাথে সুদের হারের কি সম্পর্ক বা সুদের হারের সাথে সময়ের কি সম্পর্ক থাকে। আচ্ছা, এবার এইটা গেল পি আর টি এর মধ্যে সম্পর্কটা। এখন যদি তোমাকে জানতে যে আই এর সাথে এদের সম্পর্ক কিরকম, দেখো আই যেহেতু অন্য বাড়িতে থাকে, তো আয়ের সাথে কিন্তু পি আর টি প্রত্যেকের কিন্তু খুব ভালো সম্পর্ক। ঠিক আছে, যেমন আমাদের পার্টিকুলার আমাদের যেমন ব্যক্তিগত জীবনে থাকে, বাইরের লোকের সাথে আমরা খুব ভালো সম্পর্ক করে চলি, কিন্তু আমরা বাড়ির মধ্যকার লোকেদের সাথে কিন্তু খারাপ ব্যবহার করি অনেক সময়। তো সেই জন্য সেরকমই আর কি একটা মনে রাখার জন্য, তো মনে রাখবেন যে আই যেহেতু বাইরের লোক, তাহলে আয়ের সাথে কিন্তু পি আর টি প্রত্যেকের কিন্তু খুব ভালো সম্পর্ক। ঠিক আছে, তো আই কিন্তু এই পি আর টি প্রত্যেকের সাথেই সরল সম্পর্কে থাকে। ঠিক আছে, আই ভ্যারিজার আমরা লিখতে পারি পি, আই ভ্যারিজার আর, আই ভ্যারিজার টি। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো বোঝা গেল, এই জিনিসগুলো মোটামুটি ভাবে তোমাদের মাথায় রাখতে হবে। এরপর আমাদের যদি কোনো অঙ্কে যদি আমাদের মোট সুদ বের করতে বলে, তাহলে আমরা কি সূত্র লাগবো, পি আর টি বাই 100। যদি আমাদের কোনো জায়গাতে যদি আসল বের করতে বলে, তাহলে আমরা কি সূত্র লাগাবো, 100 গুণিত আই ডিভাইডেড বাই আর টি। এখন তুমি এতগুলো সূত্র না করো, শুধুমাত্র এই সূত্র ধরেই তুমি সবগুলো করে নিতে পারো। যদি আমাদের পি জানতে চাই, তাহলে পি এর মান থাকছে না, বাকি আর টি এবং আই এর মানটা আমার থাকছে, সেখান থেকে আমরা বসিয়ে কিন্তু করে দিতে পারি। ঠিক আছে, এবং যদি তুমি 2 নম্বরের প্রশ্ন যদি করতে চাও, তাহলে আর সমান এই সূত্র ধরে তুমি করতে পারো, টি এর মানটা এই সূত্র ধরে তুমি করতে পারো। মোটামুটি ভাবে বেসিক এই জিনিসগুলো আমাদের গেল। এরপর আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যখন আমি আসল, সময়, মোট সুদ যখন আমরা শিখছি, তখন তারপরেই কিন্তু এর সাথে কিন্তু আরেকটা জিনিস সরল সুদ কষার অঙ্কেতে আছে, সেটা কি না হচ্ছে সুদ আসল, বা হচ্ছে আমাদের যেটাকে বলা হচ্ছে স্ববৃদ্ধি মূল। ঠিক আছে, বা অনেক সময় বলা হয় সুদে মূলেও কথাটা কিন্তু বলা হয়। তো এই সুদে মূলে বা সুদ আসল বা স্ববৃদ্ধি মূল দেখো, স্ববৃদ্ধি মূল এটা সরল সুদের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, অথবা সুদ আসল তখন কিন্তু হবে, তখন কত টাকা হবে না, তখন হচ্ছে স্ববৃদ্ধি মূলের সূত্র হচ্ছে আসল যোগ হচ্ছে মোট সুদ, মানে আসলটা যত থাকবে তার সাথে তোমার তারপর যে মোট সুদটা যেটা বের হবে সেটাকে তোমাকে যোগ করতে হবে। ধরে নাও যে কোনো একটা অঙ্কে ধরো তোমাকে এরকম একটা দিয়েছে, 100 টাকা তুমি হয়তো ব্যাংকে রাখছো, সেটা হচ্ছে 6% ইন্টারেস্টে রাখছো, এবং যদি 1 বছরের জন্য রাখো, তাহলে এখানে কিন্তু সুদটা কত হবে, দেখো সুদটা যদি আমরা বার করি, আই সমান পি আর টি বাই 100, মানে 6 টাকা। তাহলে আই কত হলো, 6 টাকা। তাহলে এখন তোমাকে যদি জানতে চাই যে সুদ আসল কত বা সুদের মূল্য কত হলো, তাহলে তোমার কি হবে না, আসল যোগ কিন্তু মোট সুদ এইটা লাগতে হবে। ঠিক আছে, মানে 100 যুক্ত 6 সমান 106 টাকা হবে। এটা গেল আমাদের সবই সুদ আসল বা সুদের মূলে আমাদের কিন্তু এটা হলো। আচ্ছা, তো এই জায়গাটাতে আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমাদের বেশিরভাগ অঙ্ক যেগুলো আমাদেরকে দেয় সামনে, যেগুলো আমাদের পরীক্ষা দেয়, সেগুলো হচ্ছে কিছু টাকা কোন একটা নির্দিষ্ট পরিমাণ কিছু নির্দিষ্ট সময় পর দ্বিগুণ হয়ে গেল। তো দ্বিগুণ হয়ে যাওয়া মানে কিন্তু এই সুদ আসলটা, আমরা এখানে সুদ আসলটা ধরবো, তো সুদ আসলটা কত হয়ে যাবে না, 2x টাকা হয়ে যাবে। ঠিক আছে, আসলটা যত টাকা রাখবো, যদি আমার 6 বছর পর যদি দ্বিগুণ হয়, তার মানে 6 বছর পর সুদে আসলে কত হবে, 2x টাকা হবে। তাহলে কিন্তু 6 বছর পর কিন্তু মোট সুদটা কত হবে না, মোট সুদটা হবে হচ্ছে 2x মাইনাস x, মানে হচ্ছে x টাকা। যদি 3 গুণ বলতো, তাহলে এটা x হলে এটা হচ্ছে 3x। ঠিক আছে, আর একটা জিনিস আমি বলতে এখানে ভুলে গেছি, এখানে এই যে সময়ের যে ব্যাপারটা থাকবে, সময়টা কিন্তু সবসময় তোমরা প্রত্যেকে মাথায় রাখবে যে সময়টা কিন্তু এটা বছর এককই আমাদের করতে হবে। কারণ আমাদের দেখো সুদের হার যেটা বলে দেয় বেশিরভাগ কোশ্চেনের মধ্যে, সেটা হচ্ছে বার্ষিক সুদের হার বলা আছে। তো মানে 1 বছর গেলে তবেই কিন্তু এই 8% সুদটা দেবে। তাহলে এখন এখানে বার্ষিক সুদের হার বলা আছে, কিন্তু তুমি এখানে যদি মাস থাকে তাহলে তুমি করতে পারবে না। তাহলে এখানে যদি মাস বলা থাকে, তাহলে তুমি তাকে কি করবে না, বছর করার জন্য তুমি 12 দিয়ে ভাগ করে নেবে। যেমন ধরো তোমাকে এখানে যদি সময়টা যদি 3 মাস বলা থাকে, তাহলে 3/12 বছর করে নেবো। ঠিক আছে, এগুলো তোমরা অনেকেই জানো, তো তবু মোটামুটি এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আসি যে আর একটা জিনিস আমাদের ছিল প্রথমের দিকে, সেটা হচ্ছে দুটো কথা বলা ছিল, একটা উত্তমন্য এবং একটা অধমন্য। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু এই উত্তমন্য এবং অধমন্য থেকে কিন্তু খুব দেয়। ঠিক আছে,
তো তোমরা অনেকেই জানো, তবু আমি আবার বলছি। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে অবশ্যই। তো উত্তমর্ণ জিনিসটা কি বা অধমর্ণ জিনিসটা কি? তো উত্তমর্ণ মানে হচ্ছে, মনে রাখবে, যিনি যিনি হচ্ছে টাকা ধার দেন, কি না, যিনি টাকা ধার দেন, আর অধমর্ণ মানে কি? অধমর্ণ মানে যিনি টাকা ধার নেন। ঠিক আছে, এবার এই উত্তমর্ণ এবং অধমর্ণ থেকে কিন্তু অনেক সময় ঘুরিয়ে ফিরে নানা রকম প্রশ্ন দিয়ে থাকে। যেমন কোন সময় যদি তোমাকে বলে, এখন সাধারণত আমরা বলে থাকি যে আমি তোমাকে যদি টাকা দিই তাহলে সেক্ষেত্রে আমি উত্তমর্ণ এবং তুমি অধমর্ণ হয়ে গেলে। এখন যদি ব্যাংকের কাছে আমি যাই, ব্যাংকের কাছে আমরা যাই, তো ব্যাংকের ক্ষেত্রে দেখো, ব্যাংকের মধ্যে যদি কোনো মানুষ যদি যায়, তাহলে ব্যাংক একটা অত বড় সংস্থা হোক না কেন, তাতেও আমাদের কিন্তু কিছু যায় আসে না। ব্যাংক যখন মানুষটাকে লোন দিচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু মানুষটা কিন্তু অধমর্ণ এবং ব্যাংক হচ্ছে উত্তমর্ণ। এখন যখন ব্যাংক লোন দিচ্ছে, আর যদি তুমি যখন ডিপোজিট করছো, মানে যখন তুমি জমা রাখছো টাকা, তখন তাহলে কিন্তু ব্যাংক অত বড় সংস্থা হওয়া সত্ত্বেও তুমি কিন্তু হয়ে যাচ্ছে উত্তমর্ণ এবং ব্যাংক হয়ে যাচ্ছে কিন্তু অধমর্ণ। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা বোঝা গেল। তো এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন প্রায় আসে, ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম আসে। তাহলে যত বড় সংস্থা হোক না কেন, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে কে দিচ্ছে এবং কাকে দিচ্ছে এবং কে নিচ্ছে। ঠিক আছে, জিনিসটা তুমি ঠিক করতে পারি, তোমার কিন্তু এখানের মধ্যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে করতে পারো, আশা করছি। একটা জিনিস তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে, মোটামুটি এই জিনিসগুলো হলেই তোমরা যে সরস্বতী ঘোষের সকল অঙ্কগুলো তোমরা করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে যেরকম আছে সেগুলো তোমরা করতে পারবে। আর একটা জিনিস এখানের মধ্যে আছে, সেটা হচ্ছে কি না, দিন সংখ্যাটা আমরা কিভাবে হিসাব করবো। ঠিক আছে, এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকে। ধরে নাও এখানে 5 এপ্রিল নিয়ে আমাদের কোনো লাভ নেই, 5 আমরা জানুয়ারি, ঠিক আছে, 5 মানে 5ই জানুয়ারি তুমি টাকা ডিপোজিট করছো এবং তুমি তুলতে যাচ্ছ জুলাই। ঠিক আছে, ধরো আমি ধরে নিচ্ছি 10th জুলাই তুমি হচ্ছে টাকা তুলতে যাচ্ছ। ঠিক আছে, 10th জুলাই তুমি টাকা তুলতে যাচ্ছ, তাহলে বা যেখানে হোক, যে কোনো জায়গাতে ডিপোজিট করলে বা তুলছো বা কাউকে ধার দিচ্ছ, যাই হোক না কেন, তোমার তাহলে দিন সংখ্যাটা কত হচ্ছে, এখানে আমরা কিভাবে হিসাব করবো দিন সংখ্যাটা। তো দিন সংখ্যাটা হিসাব করার জন্য আমাদের প্রথমত যেটা দেখতে হবে, সেটা হচ্ছে যে সালটা এখানে দেওয়া থাকবে, সেটা যদি 2004 হয় বা 2010 হতে পারে, 2005 হতে পারে, 2006 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। প্রথমত তোমাকে দেখতে হবে যে এই যে সালটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লিপ ইয়ার কিনা। তো লিপ ইয়ার করার নিয়ম আমরা প্রত্যেকে জানি যে 4 দিয়ে আমরা ভাগ করে দেখবো যে সালটা লিপ ইয়ার কিনা। তো 4 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত হচ্ছে না, 4 একে 4, মানে 4 দিয়ে ভাগ করলে কিন্তু সম্পূর্ণ মিলে যাচ্ছে। তার মানে 2006 সালটা কিন্তু লিপ ইয়ার। ঠিক আছে, এখন এখানে দুটো জিনিস তোমরা ভালো করে লক্ষ্য রাখবে। 5ই জানুয়ারি থেকে যদি 10ই জুলাই পর্যন্ত যদি তোমাকে দেখতে দেয়, তাহলে দেখো এখানেতে একটা জিনিস, এখানে কিন্তু হয় 5 তারিখ নিতে হবে, নতুবা 10 তারিখ নিতে হবে। তো জানুয়ারি মাস কতদিন আমরা প্রত্যেকে জানি, জানুয়ারি মাসটা হচ্ছে 31 দিন। ঠিক আছে, তার থেকে যদি তুমি 5 তারিখটা যদি না নাও, তাহলে তুমি এখান থেকে 5 দিন বাদ দেবে, তাহলে তুমি এখানে থাকছে কত, 31 তারিখ থেকে 5 দিন বাদ দিলে এখানে থাকছে 26 দিন, এখানে 26 দিন থাকছে। এবং এখন যেহেতু এটা লিপ ইয়ার বছর, তাহলে এই যে পরবর্তী যে ফেব্রুয়ারি মাস হচ্ছে কতদিন না, হচ্ছে 28 দিনে। ফেব্রুয়ারি মাস 28 দিনে, এইভাবে করে চলতে থাকবে মার্চ, এপ্রিল, মে, জুন, এবং শেষে যখন আমরা দেখো জুলাই মাসটা যখন ধরবো, তখন কিন্তু আমরা 10 দিন ধরবো। ঠিক আছে, দিয়ে তুমি দিন সংখ্যাটা হিসাব করবে। এখন এখানের মধ্যে যেটা আমাদেরকে মানে ভুল বুঝিয়ে দেওয়া হয়, সেটা সেই ধরনের অঙ্কটা কিরকম দেখো। এখন এই যে সালটা লিপ ইয়ার কি না, সেটা আমাদের কখন প্রয়োজন লাগবে, যদি আমরা দেখি ফেব্রুয়ারি মাসকে কভার করছে। কারণ কোনো একটা অঙ্কে যদি তোমাকে বলে যে 5ই মার্চ টাকাটা তুমি ডিপোজিট করছো বা কাউকে দিচ্ছ, এবং সেখান থেকে তুমি 10ই জুলাই সেই টাকাটা তুলছো বা যাই হোক না কেন, তো এখানে 2004 সাল বলুক বা 2006 সাল বলুক বা 2010 সাল বলুক, যাই বলুক না কেন, আমাদের এখানে ফেব্রুয়ারি মাস তো এখানে ঢুকছে না, কারণ আমাদের সময়টা হচ্ছে 5ই মার্চ থেকে। তাহলে যে ফেব্রুয়ারি মাসটা এখানে আসছে না, তাহলে সেই সালটা লিপ ইয়ার হোক বা না হোক, আমাদের কোনো গল্প কিন্তু নেই।
ঠিক আছে। সিম্পলি আমরা 5ই মার্চ থেকে 10ই জুলাই পর্যন্ত আমরা করতে থাকবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো মোটামুটি ভাব এই ছিল সরল সুদ কথার উপরে ক্লাসটা। তো আশা করছি তোমরা ব্যাপারটা বেসিক জিনিসগুলো তোমরা আরেকবার পুনরায় রিমাইন্ড করে নিয়েছো। তো এই জিনিসগুলো মনে রাখলে আশা করছি আর কোনো রকম অসুবিধা নেই, এবং এই জিনিসগুলোর উপর ভিত্তি করে বা ভর করে বলতে পারো তোমরা কিন্তু টেস্ট পেপারটা খুব ইজিলি সলভ করতে পারবে। তো কেমন তোমরা বুঝতে পারলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলেও অবশ্যই তোমরা আমাকে জানাবে।